শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ। আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের উপর কোনো চাপ নেই, বোধ করছেন না অনিরাপত্তাও। এদিন গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করেন ব্যারিস্টার সরওয়ার হোসেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়েছে চলতি মাসেই। আগামী 13 নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ। তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ। ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ। দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন, দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা, তাদের উপর কোনো চাপও নেই। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরওয়ার হোসেন আসামিপক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন। কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন। পরে ওকালতনামা বাতিল করা হয়। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। এরপর 7 সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয়। তারা বলছেন মামলা লড়তে প্রস্তুত তারা। আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা 50 ভাগ সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কার কারণও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে 60 দিনের জন্য মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনী। দেয়া হয় বিচারিক ক্ষমতা। এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় সেনা সদস্যদের। এ অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য 50 ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে। তবে সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সেনা সদস্য তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর ধার্য হতে পারে। এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ডাকুন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। অন্যদিকে ডিএমপি বলছে পরিকল্পনা করে প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চলমান অভিযান রয়েছে, সেটা আরো জোরদার করা হয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তার জন্য, নগরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে প্রতিরোধমূলক কার্যক্রম সেটারই অংশ। কেন তারা এসব স্থাপনাগুলো টার্গেট করছে সেগুলো আমরা তাদেরকে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে জানতে পারবো। ডিএমপি জানিয়েছে গত 10 মাসে ঝটিকা মিছিল, নাশকতামূলক কার্যক্রমের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানান তিনি। বলেন, বিগত 15 বছরে এদেশের জনগণ ভোট দিতে পারেনি, এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতায় এলে কৃষি খাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জুলাই সনদ নিয়ে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এই কথা বলেন, যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বলেন, মানুষ এখন নির্বাচন চায়, জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা না করে অনেকে এখনই সিদ্ধান্ত নিতে চায়। তিনি বলেন, সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, সংসদে এই সংক্রান্ত সংশোধনের আগে গণভোট সাংবিধানিক হবে না। তারপরেও নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বিএনপি। আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে চান, তবে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। বিএনপি বা কোনো দলের সাথে আলোচনা হয়নি, এমনটাও দাবি তার। উপদেষ্টা জানালেন, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত, তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও নেননি চূড়ান্ত সিদ্ধান্ত। জানালেন, ভবিষ্যতে ধানমন্ডিতেই বসবাস করবেন তিনি, তাই নির্বাচন করতে চান ঢাকা 10 আসন থেকেই। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। জানান, বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এদিকে ইসি সচিব জানান, আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন। অনশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন।
গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা। জানান, ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা। ভোট কক্ষে সর্বোচ্চ 10 মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে। আরপিও 84 ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়। আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয়। কিন্তু যদি কোনো অনিয়ম থাকে, কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে, জাল ভোটের ব্যাপার থাকে, বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না। কমিশনকে বলেছি। আর দেখেন, কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে 6 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দুপুরে ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান। বলেন, তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে, যাচাই করে পুনঃ তদন্তের আহ্বান জানান তিনি। সবার জন্য আইন সমান। আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিত। খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন না। এদিকে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন, যদিও আইনের বাইরে গিয়ে তাদের আপিলের পরামর্শ দেন তিনি। আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে। অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই, এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি? নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে ইসি। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচনে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ঘোষিত কর্মসূচির কারণে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম থেকে বিরত থেকেছেন আন্দোলনরতরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবি অবস্থান নিয়েছেন কয়েক হাজার শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের কথা জানান তারা। এদিকে শনিবার শিক্ষকদের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা। বছর শেষের দিকে এখন বার্ষিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা শিক্ষার্থী শিক্ষকদের, অথচ শিক্ষার্থীরা খুনসুটিতে ব্যস্ত শ্রেণীকক্ষে আর শিক্ষকরা অলস সময় কাটিয়েছেন নিজেদের কক্ষে। প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের ডাকা ক্লাস বর্জন কর্মসূচিতে কার্যত অচল ছিল দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়। কোথাও শিক্ষার্থী এসেছে, ক্লাস হয়নি, আবার কোথাও শ্রেণীকক্ষ ছিল পুরোটাই ফাঁকা। এর বিরূপ প্রভাব আছে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে। আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে শিখবো? আসে কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। এখন বছরের শেষ, আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, কিন্তু পাঠদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষা সামনে আছে, এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না। আমরা বর্তমানে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করেছি। সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য, এই আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত, আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব? আপনি আমাকে জবাব দিন। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণ সহ 3 দফা দাবিতে শনিবারের কর্মসূচির পর রবিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সহকারী শিক্ষকরা। দাবির বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া না মেলা পর্যন্ত
কর্মসূচি চালিয়ে যাবার বিষয়ে অনড় তারা। আমাদের শিক্ষক ভাই বোনদের উপর যারা হামলা চালিয়েছে, অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না। 10ম গ্রেড আমাদের দিতে হবে, 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন পেয়ে থাকেন, আর সহকারী শিক্ষকরা আছেন 13তম গ্রেডে। সরকারের তরফে বলা হয়েছে 1 লাফে সহকারী শিক্ষকদের 2 ধাপ উঠিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু শিক্ষক নেতারা বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই তাদের গ্রেড উন্নত করা জরুরি। বাসা থেকে ডেকে ডেকে এনে আপনাদেরকে সচিব বানানো হয়েছে এখন। আর আমরা যখন আন্দোলন করেছি আপনারা ড্রয়িং রুমে বসে হিন্দি সিনেমা দেখেছেন, এখন আপনারা হয়েছেন সচিব। তালবাহানা ছেড়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে এই শিক্ষকদের দাবি মেনে নিন। যদি দাবি বাস্তবায়ন করা হয় আমরা প্রয়োজনে বার্ষিক পরীক্ষা পর্যন্ত শুক্রবার শনিবার সহ সকল বন্ধ দিনে আমরা ক্লাস নেব। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আগেই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের বিষয়ে এখনই কিছু জানাতে চায় না অর্থ মন্ত্রণালয়। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, IMF যেসব বিষয়ে শর্ত দিয়েছে, রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কি করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি। ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বর থেকে 34 টাকা দরে ধান, 50 টাকা দরে সেদ্ধ চাল ও আতপ চাল 49 টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আরও বলেন, এবার 50,000 টন আমন ধান, আতপ চাল 50,000 টন ও 6 লাখ টন চাল কেনা হবে। IMF এর সাথে বলি, আমার সাথে টেন্টেটিভ কথা হয়েছে, তা আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে সেটা কত দূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। 4 থেকে 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয় এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, এর মধ্যে আমদানির জন্য 2800টি আবেদন জমা পড়েছে। উপদেষ্টা আরও জানান, আমদানি শুল্ক কমানো হবে না, আমদানির IP দিলেই বাজারে পেঁয়াজ সয়লাভ হবে। তবে কোথাও পেঁয়াজ মজুত করে রাখা হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, দীর্ঘদিন পেঁয়াজের দাম সহনীয় ছিল, 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম 40 থেকে 50 টাকা বৃদ্ধি পাওয়া যৌক্তিক নয়। এ সময় বাণিজ্য সচিব বলেন, পেঁয়াজের ভালো ফলন হয়েছে, নতুন পেঁয়াজ বাজারে এলে 1 সপ্তাহের মধ্যে দাম কমবে। 2 সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে, প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। দর্শক, মেহেরপুর সদরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে 4 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রামিজ হাসান। রামিজ, খুবই দুঃখজনক একটি ঘটনা, একটু বিস্তারিত জানতে চাই। মেহেরপুর সদর উপজেলার বারাদি গ্রামে এখানে আমরা একটু দেখতে পেয়েছি যে একটু মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে, এখানে আমরা যেটি দেখেছি যে 4 জন শিক্ষার্থী এখানে মারা গেছে। 4 জন শিক্ষার্থী মারা যাওয়ার পরে এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেটি দেখতে পেয়েছি, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন এবং তারা দুঃখ প্রকাশ করছেন। আমরা এখন দেখতে পেয়েছি যে মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, তিনিও এখানে এসেছেন এবং এই পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন। না, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, বিশেষ করে মেহেরপুরে এই 4টি মেয়ে একই সাথে অল্প বয়সে
মৃত্যুবরণ পানিতে ডুবে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা জানি এই সমবেদনা আসলে তার পরিবারের কষ্টকে লাঘব করবে না, তদুপরিও আমরা এসেছি দলের পক্ষ থেকে, যার কারণ এই মর্মান্তিক ঘটনা মেহেরপুরবাসীকে দারুণভাবে আলোড়িত করেছে। রাজনগর গ্রামের আমাদের খুব ঘনিষ্ঠ জনের এই বাচ্চারা এই মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 2 জন ক্লাস 8-এ পড়ে, 2 জন মেয়ে ক্লাস 4-এ পড়ে। এরা মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। দর্শক, রামিজ হাসান আমাদের সাথে যোগ দিয়েছিলেন শরীয়তপুর থেকে। একীভূতকরণের প্রক্রিয়া থাকা ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় বিনিয়োগকারীরা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন তারা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই বিষয়ে বিবেচনা করার সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বঞ্চিত করা ঠিক হবে না। আমানতকারীদের সাথে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের বিষয়টিও বিবেচনা নিতে হবে। যদিও বিশ্লেষকরা বলছেন, মালিক হিসেবে বিবেচিত হবে পুঁজিবাজারের শেয়ারধারীরাও। তাই ক্ষতির বিষয়টি মেনে নিতে হবে। একীভূত করা হচ্ছে চরম আর্থিক সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক। অকার্যকর ঘোষণা করে পর্ষদ ভেঙে বুধবার নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। এতে মালিকানা হারিয়েছেন উদ্যোক্তা পরিচালকরা। একীভূতকরণের তালিকায় থাকা 5টি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। দুর্নীতিবাজ পরিচালকদের লুটপাটের দায় নিতে হচ্ছে তাদের। 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি? আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম। যেটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। একীভূতকরণের তালিকায় থাকা 5 ব্যাংকের 221 কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী। এরই মধ্যে এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যার প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। আমাদের শেয়ার কেন শূন্য হবে? আমানতকারী টাকা পাবে, আমরা কেন টাকা পাবো না? বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো অপরাধ না করলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর লোকসানের দায় চাপানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এর নেতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে। যারা চুরি করেছেন, চামারি করেছেন, তাদের দায়ভারটা পুরা বিনিয়োগকারীদের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন। ওদেরকে আপনি ফ্রি করে দিচ্ছেন যারা চুরি চামারি করেছে। এই কাজটা করে বিনিয়োগকারীদের ঘাড়ে আপনি উঠাইতে পারবেন না এই লসটা। আপনাকে এই লসটা যদি বিনিয়োগকারীদের ঘাড়ে তোলেন তাহলে সেটা বুমেরাং হবে, সেটা পুঁজিবাজারের জন্য বুমেরাং হবে। বিশ্লেষকরা বলছেন, পরিমাণ যাই হোক, শেয়ারধারী সব বিনিয়োগকারী সংশ্লিষ্ট ব্যাংকের মালিক। তাই ব্যাংকের লাভ ক্ষতি তাদেরকেই বহন করতে হবে। এখন যদি শেয়ারের মূল্য না থাকে, তাহলে আইন অনুযায়ী এটা যদি ডিজলভ করতো, তাহলেও কিন্তু সব দেনা পাওনা শোধ করার পরে যে টাকাটা থাকে সেটা মালিক পক্ষ পায়। তো এখানে দেনা পাওনা শোধ করতে পারছে না, ডিপোজিটারদের ক্লেম কিন্তু আগে, তাদের ব্যাংকের প্রফিট লসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু টাকাটা পাচ্ছে না। দিতে হলে প্রথমে তো তাদেরকে দিতে হবে, তাদেরকেই দিতে পারছে না। এখন শেয়ার হোল্ডারের যেখানে ঋণাত্মক দাম, সেখানে বাংলাদেশ ব্যাংক ঠিকই করেছে শূন্য দাম। বিশ্লেষকদের মতে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদন করার দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। ব্যাংকের যে অ্যাকাউন্টটা প্লেস করেছে বা ডিভিডেন্ড দিয়েছে, এটা তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই দিয়েছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক থেকে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতির মামলা বলে জানিয়েছে সংস্থাটি। দুদকের তদন্তে উঠে এসেছে এস আলম গ্রুপের 3 প্রতিষ্ঠান, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হয় 9,283.93 কোটি টাকা, যা বর্তমানে লভ্যাংশ সহ দাঁড়িয়েছে 10,000
479.62 কোটি টাকায়। অভিযোগ অনুযায়ী ঋণের নামে নেয়া এই অর্থ জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করা হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে পাচার করা হয়। এসব অনিয়মে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, বিনিয়োগ কমিটির সদস্য সহ মোট 67 জনকে আসামি করা হয়েছে। জাতীয় ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনের কর্মসূচি নিয়ে ব্রিফ করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ওরা যখন গ্রামে যায়, ওদের বাড়িতে যায়, তখন প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস নাই, ইনডোর নেই, পিচ নেই, ভালো মাঠ নেই, 5-7 দিনে দেখা গেলো ওই বসেই কাটাতে হচ্ছে। মানে এইটা আসলে 1000-1200-1400 কোটি টাকা আছে আমাদের, কিন্তু জায়গা মতো কাজে লাগাতে পারিনি। এটা মানে কিভাবে ব্যর্থতা দেখেন? এটা অবশ্যই এটা আমরা 30 মের পেছনে বা 6 অক্টোবরের পেছনে যেতে চাই না, আমরা সামনে তাকাচ্ছি। এখন আমাদের যে প্রধান কাজ হবে, ক্রিকেট কনফারেন্স 25 বছর ধরে 50 বছর ধরে ক্রিকেট খেলি আমরা, 25 বছর ধরে টেস্ট খেলি, আমরা একটা ক্রিকেট কনফারেন্স করতে পারিনি কেন? এটা তো আমাদের উচিত ছিল করা, তো অ্যাটলিস্ট শুরু তো করলাম। আর প্র্যাকটিস ফ্যাসিলিটি, এই যে স্পোর্টস সায়েন্স বলে যে 36 ঘন্টা পরে, 36 ঘন্টা যদি কেউ কোনো ট্রেনিং না করে, তার মাসেল যে ফিটনেস আছে, তার মেন্টাল ফিটনেস না, মাসেল ফিটনেস স্লোলি ডিক্লাইন করতে থাকে। তো একটা ছেলে যদি 1 মাসের জন্য ছুটিতে যায়, অটোমেটিক্যালি তার ফিটনেস এবং ওইখানে যদি এনাফ জিম ফেসিলিটি বা ট্রেনিং ফেসিলিটি না থাকে, তাহলে তো অটোমেটিক্যালি ডিক্লাইন করবে। সো ওই ডিসেন্ট্রালাইজেশনে অন্যতম একটা বড় উদ্যোগ হচ্ছে, সেখানে আমরা কিছু ফেসিলিটি তৈরি করব, যাতে হাই পারফর্মিং প্লেয়াররা সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারে। পুনরায় ঢাকার বাইরে জেলা শহরগুলোতে এই যখন আমরা ক্রিকেট বা যে কোনো খেলার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয় যে তারা যেটা বলে আর্থিক সংকট, স্পন্সর পাওয়া যায় না বা নানান সংকট, যেটা হয়তো ঢাকায় অতটা প্রকট না। তো এইটা নিয়েও নিশ্চয়ই আলোচনা হচ্ছে, তারা নিশ্চয়ই বলেছে। তো সেক্ষেত্রে বিসিবি আসলে এই ফান্ডের ব্যাপারটা নিয়ে কোনো পলিসি বা কি করতে যাচ্ছে? ফান্ডিং মডেল একটা করার চেষ্টা করছি। আর ফান্ডিং মডেলটা করতে গেলে ওইটা চালানোর জন্য অনেক ম্যাচুরিটি লাগবে, মানে লোক লাগবে ওই সব জায়গায়। এখনও হয়তো ওইভাবে হবে না, তবে আমাদের বোর্ডে আমরা আলোচনা করব যে জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নের একটা এক্সট্রা ফান্ড যাতে আমরা একটা নিয়ে নিতে পারি, সেখান থেকে বেসড অন দ্য নিড আমরা সেখান থেকে খরচ করব। আমি এই কথাগুলো বলছি, আমরা বোর্ডের আলোচনা করে তারপর ফাইনাল করব, বাট তাদের এই ব্যাপারগুলো দেখা হবে। একটা প্রশ্ন করে, উন্নয়ন ক্রিকেট নিয়ে যেহেতু আজকে এজেন্ডা ছিল একটা উন্নয়ন ক্রিকেট ডেভেলপমেন্ট, এবং এইটা আসলে ঢাকার বাইরে গেলে অবস্থাটা বেশি বোঝা যায়। ঢাকাতেই আমরা নানান রকম চ্যালেঞ্জ ফেস করি মেয়েদের, ঢাকার বাইরে মেয়েদের ন্যূনতম সুযোগ সুবিধা নেই, যেটা আমি আমার জেলার কথা বলতে পারি, বগুড়া আরও 2-একটা জেলা রিপোর্টিংয়ের জন্য গিয়ে দেখেছে। তাদের সামাজিক, অর্থনৈতিক, কখনো ধর্মীয় এবং এরপর প্রশাসনিক। দর্শক, জাতীয় ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনের কর্মসূচি নিয়ে ব্রিফ করছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা সরাসরি সেখানে ছিলাম। কুমিল্লা 9 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এতে দোলাসহ 18 জন আহত হয়েছেন। দুপুরে লাকসামের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামিরা আজিম দোলা গাড়িবহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালামের অনুসারীরা। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। গাইবান্ধার সাঘাটায় স্বতন্ত্র বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতের শঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। রাত 12টা পর্যন্ত উপজেলা শহর ও আশপাশের এলাকায় 144 ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়রা জানায়, জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধা 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। নির্বাচনী এলাকায় দুপুরে মোটরসাইকেল শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার কর্মী সমর্থকরা। এ নিয়ে তাদের সাথে উত্তেজনা দেখা দেয় বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের অনুসারীদের। ডাকবাংলা ও হাপানিয়া সহ কয়েকটি এলাকায় নিশাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ফারুকের সমর্থকরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গন্ডগোল বা মারামারি যাই হয়েছে সব আমার লোককেই মারা হয়েছে, এবং এর মামলা এবং এর হামলা সহ আমাকেই
বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের কর্মী সমর্থকরা। বিকেল 4:30টার দিকে কানসাটে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন আসনটিতে বিএনপির ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। শাহীন শওকতকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানান তারা। পরে বিকেল 5:30টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। এদিকে সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিকেলে কালীগঞ্জের তারালি বাজারে এই কর্মসূচি পালিত হয়। মনোনয়ন পুনর্বিবেচনা করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। নওগাঁয় লিফলেট বিতরণ ও র্যালি সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। দুপুরে শহরের তাজের মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এরপর র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা অংশ নেন। বক্তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। বলেন দেশ রক্ষায় 31 দফা রূপরেখা বাস্তবায়ন জরুরি। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করবে বলে আশ্বাস দেন। 3 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সকালে বনানীর নৌবাহিনী সদর দফতরে তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুদেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। সফরের শুরুতে তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ চট্টগ্রামে শুভেচ্ছা সফরে এসেছে। উভয় দেশের নৌ সদস্যরা এই সফরের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ব্যর্থ পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তার দাবি, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়ও চাপাতে চায় আফগানিস্তানের উপর, যা কাবুলের জন্য অসম্ভব। সে কারণেই ফলপ্রসূ হয়নি আলোচনা। তবে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি বলে জানান মুজাহিদ। এর আগে পাক আফগান সীমান্ত সংঘাতে এড়াতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হয় দুপক্ষের। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আফগানিস্তান এখনও শর্ত ভঙ্গ না করায় অব্যাহত আছে যুদ্ধবিরতি। গত অক্টোবরে দোহায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দেশ দুটি। বেলজিয়ামের আকাশে একের পর এক ড্রোন অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে দেশটিতে প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। সহায়তায় মোতায়েন করছে সামরিক সদস্য। ব্রাসেলস সেনাপ্রধান ফ্রেডরিক ভানসিনার অনুরোধেই এই সাহায্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ব্রিটিশ সেনাপ্রধান স্যার রিচার্ড নাইটন। তিনি বলেন, বেলজিয়ামের আকাশে রহস্যময় ড্রোনগুলো রাশিয়ার কিনা তা নিশ্চিত না হলেও সম্ভবত মস্কোর নির্দেশেই এটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই একাধিকবার এসব উড়োযানের দেখা মেলে বেলজিয়ামের নানা স্থানে। কয়েকটি বিমানবন্দরে বন্ধ হয়ে যায় প্লেন চলাচল, এমনকি সামরিক ঘাঁটির কাছেও দেখা যায় ড্রোনের উপস্থিতি। ভোট কেন্দ্র স্থানান্তর ও পুনঃ তদন্তের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে উজানকয়া গ্রামবাসী। দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা বলেন, উজানকয়া গ্রামের ভোট কেন্দ্র বর্তমানে 2 নম্বর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটি গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে। এতে নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের পক্ষে কেন্দ্রে গিয়ে ভোট দেয়া প্রায় অসম্ভব। সমস্যার সমাধানে ওই কেন্দ্রটি সৈয়দপুরে দাখিল মাদ্রাসায় স্থানান্তরের জন্য উপজেলা নির্বাচন অফিসারের কাছে আবেদন জানায় গ্রামবাসী। আবেদনের পর নির্বাচন অফিস বিষয়টি খতিয়ে দেখতে একজন তদন্ত অফিসার নিয়োগ দেন। তবে তার দেয়া প্রতিবেদন ভুল এমন অভিযোগ করে গ্রামবাসী। মানববন্ধন শেষে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
অনতিবিলম্বে অটিস্টিক ও প্রতিবন্ধী সব বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি প্রদান, প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত সহ 5 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 15তম দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি 3000 টাকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মিড ডে মিল, খেলাধুলার সরঞ্জাম নিশ্চিত করা ও সব বিদ্যালয়ে থেরাপি সেন্টার করারও জোর দাবি জানান তারা। শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবে না। তাদের দাবি, শিক্ষকরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সরকার তাদের দাবির প্রতি অবহেলা করছে। তাই অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে 72 ঘন্টা সময় দিতে চাই। এর মধ্যে যদি বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, তাহলে আমরা 63,000 শিক্ষক কর্মচারী অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের একটি সদস্য রাজপথ ছেড়ে যাবে না। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।